জ্ঞান ফিরতে পিটপিট করে চোখ খুলে সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিতু। চারপাশে কে আছে না আছে তাকে দেখতে একদম মন টানছে না তার। বেশ কিছুক্ষণ এইভাবে থেকে উঠে বসলো নিতু। মাহিন এগিয়ে আসলো তাকে সাহায্য করতে। দু পা এগিয়ে আবার পিছিয়ে গেল কি মনে করে। সে কি অসুস্থ শরীর নিয়ে উঠতে যাচ্ছ কেন বৌমা? সেলিম চৌধুরীর থমথম কণ্ঠ শুনে সালমাও বলল, উঠছো কেন? ডাক্তার বলেছে রেস্ট নিতে। তাদের কথার উত্তর না দিয়ে নিতু পাল্টা প্রশ্ন করলো, ও কোথায়? কারো আর বুঝতে বাকি রইল না। নিতু মিমিকে অভিমানে ও বলে সম্বোধন করছে। মাহিন নির্বাক হয়ে দেখে গেল সবটা। কি বা বলার আছে তার? মিমি এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। যা দারুণ। নিতু বের হওয়ার সময় দুই বোনে চোখাচোখি হলো একবার। মিমি চট করে দৃষ্টি সরিয়ে নেয় নিতুর থেকে। বোনের দৃষ্টিতে দৃষ্টি রাখার মুখ নেই তার। নিতু কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে কাপড় গোছাতে থাকে। তার পেছন পেছন সকলে তার রুমে গেছে। সালমা চৌধুরী জিজ্ঞেস করে, কাপড় গোছাচ্ছ কেন বৌমা? বাড়ি চলে যাব আমি। সে কি কথা? তোমার সংসার ফেলে তুমি চলে যাবে মানে? একদম মাথা ঠান্ডা করে বসো দেখি। তোমার মাকে কল করছি, আসতে বলছি ওনাকে। সে আসুক, তারপর বাকি কথা হবে। ডাক্তার বলেছে তোমার রেস্ট নিতে, চুপচাপ শুয়ে থাকো এবার, বলে সালমা চৌধুরী নিতুর হাত থেকে কাপড় রেখে জোর করে তাকে শুইয়ে দিল। মিমি আর ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিল তাদের। এরপর তাদের উদ্দেশ্য করে বলল, এখানে দাঁড়িয়ে দেখে রূপ দেখানোর দরকার নেই কারো। সবাই অন্য রুমে যাও, বৌমাকে একা থাকতে দাও। সকলে বের হতে সালেম চৌধুরীকে অস্তে করে বলল, এখানে থাকো, বৌমা কখন কি করে বসে খেয়াল রাখো। কাজের মেয়েটা এক সপ্তাহের জন্য ছুটিতে গেছে, আমি দুপুরে রান্না বসাই। সেলিম চৌধুরী পত্রিকা নিয়ে চেয়ারে বসে পড়েছে। নিত্য শুয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখের সামনে বারবার সকালের সেই দৃশ্য। মাহিনের পাশে লাল বেনারসি পরে বড় সাজে মিমি দাঁড়িয়ে। ইস, সে কি বলার মতো। আর কিছুক্ষণের মধ্যেই তো মা আসবে। মা জানে না এখনো। যখন জানবে সব ঘটনা কি করবে মা? মধ্যবিত্ত সংসার তাদের। নিতু যখন এসএসসি পরীক্ষা দেয় তখন তার বাবা মারা যায়। নিতুর প্রায় 4 বছরের ছোট্ট মিমি তখন অনেকটাই ছোট। বাবার মৃত্যুর পর ব্যাংকে রাখা যাওয়ার টাকার লাভ আর নিতুর টুকটাক টিউশনির টাকায় জীবন চলে যায় তাদের। অভাব দেখা দেয়নি তেমন কখনো। আর নিতুর বিয়ের পর মাহিন মিমির লেখাপড়া সকলের খরচ দেয়। চৌধুরী পরিবারে এমন 2-1 জনের খরচ বহন করা তেমন কোনো ব্যাপার না। যদিও নিতু নিতে চায়নি, তবে তার শ্বশুর শাশুড়ি সহ মাহিন সকলকে বেশ ভালো মানুষ, যার কারণে সে আর দ্বিমত করেনি। নিজের সবটা দিয়ে নিতু তার বোনকে ভালোবাসত। মা পর্যন্ত কখনো মিমিকে কিছু বলতে পারেনি নিতুর কারণে। মিমিরও মন খারাপ হলে, মা বকলে বা যে কোনো দরকারে ছুটে আসতো এই বাড়িতে বুবুর কাছে। বুবু যে তার সকল সমস্যার সমাধান। সালমা চৌধুরীও বেশ আদর করত মেয়েটাকে। নিতু সবসময় ছায়া হয়ে মিমিকে আগলে রেখেছে, আর সেই বোন তাকে এভাবে পরিধান দিল। দুপুরে রান্না হলেও কারো খাওয়ার হলো না আর। রেহানা বেগম এসেছে ঘণ্টাখানেক আগে। মিমিকে বাড়িতে দেখে বেশ অবাক হয়েছে। সালেম চৌধুরী রেহানাকে সকাল থেকে ঘটে যাওয়ার ঘটনা এক পর এক করে বলে। সব শুনে তিনি মিমিকে বলে, বাড়ি চল। ভয়ে ভেবে মিমি উত্তর দেয়, আমি যাব না। কথা বলতে দেরি হয় মিমির গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হয় না। থাপ্পড়ের শব্দে কেঁপে ওঠে নিতু। বোনকে সামান্য ধমকটাও শুনতে দেয়নি সে কখনো। আর আজ সে বোনকে নিজের চোখের সামনে মারছে দেখেও নিজেকে সামনে নিল নিতু। রেহানা আবার বলতে লাগলো, ভালো চাইলে বাড়ি চল, নাই তো তোকে মেরেই ফেলবো আজ, বলে আরও একটা থাপ্পড় দিতে নিবি। তখনই মিমি বলল, আমি বাঁচতে চাই, আর আমাকে বাড়িতে থাকতে না দিলে আমার লাশ পাবে তোমরা। এতক্ষণ চুপ থাকা মাহিন এবার বলল, মিমিকে বাড়িতে থাকতে দেন আম্মা। রেহানার কারো কোনো কথা শুনল না। মিমিকে টানে হিঁচড়ে বের করতে চাইল। ওড়নার কোনায় বেঁধে রাখা ব্লেডটা খুব কৌশলে বের করে নিজের হাতে মগের বাজ বরাবর টেকে চিৎকার করলো, মিমি, আমায় বেশি জোর করলে এখনই সব শেষ করে দেব। মিমির কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সকলে। নেতুর ভেতরে কষ্টের বন্যা বয়ে যাচ্ছে। চোখের সামনে প্রিয় বোনের মৃত্যু দেখতে পারবে সে, নাকি পারবে প্রিয় স্বামীর পাশে সেই বোনকে দেখতে?